প্রভৃতির কাছে 22 observations. আমি আজকে সকালের ক্লাসে বলছিলাম the observation is very important for treatment of chronic disease. Chronic disease এর ট্রিটমেন্ট করার জন্য যে যতই ভালো মেডিকাল পণ্ডিত হয়ে যাক, ল্যাবরেটরিতে তার চূড়ান্ত দক্ষতা থাকুক, যাই থাকুক না কেন, যদি ফলো আপ ঠিকঠাক না নিতে পারে, যদি মেডিসিনাল রিয়াকশন এবং পেশেন্টের রিয়াকশনকে ঠিক যদি আন্ডারস্ট্যান্ড না করতে পারে, যদি বুঝতে না পারে এই মোমেন্টে করণীয় কি, এটা যদি না বুঝতে পারে, কখনোই তার দ্বারা কোনো ক্রনিক ডিজিজ ঠিক করা সম্ভব নয়। এটা 100% এর মধ্যে 100% সত্য কথা। ফলো আপকে আরো মাইনিউট ভাবে জাজ করার জন্য আমরা ইতিপূর্বে আমাদের কেন্ট অবজারভেশন 12 অবজারভেশন আমরা পড়ছি। কেন্টের 12 অবজারভেশনকে আমরা খুবই কাছ থেকে দেখার চেষ্টা করেছি, অ্যানালাইসিস করছি। তো আজকে আমরা স্টাডি করব ডক্টর হিতুল কাছে 22 অবজারভেশন। আজকে তার ফার্স্ট ক্লাস এবং রেগুলারলি ভাবে এই ক্লাসটা বুধবারে চলতে থাকবো। অন্য যদি কোনো পেড গ্রুপের ক্লাস আছে সেটা অন্য টাইমে আসবে। তো বুধবারের এই ক্লাসটা এখন আপাতত ডক্টর হিতুল কাছে 22 অবজারভেশন শেষ হবে। আমরা ডেডিকেটেড, আমরা কোনো একটা প্রোগ্রাম স্টার্টিং করলে সেটা কখনোই বন্ধ করি না যতক্ষণ না সেটার পর্ব শেষ হয়। ইতিপূর্বে আমরা কেস টেকিং এর পর্ব শেষ করেছি। যারা আমাদের সঙ্গে নতুন ভাবে যুক্ত হয়েছে তাদের জন্য বলে রাখি, কেস টেকিং এর বিস্তৃত ক্লাস আমরা এখানটায় করেছি। কেস টেকিং এর সিরিজ আমরা কমপ্লিট করছি, যেটা কিনা বেসিক ছিল। তারপরে আমরা করেছি ফলো আপের ডক্টর কেন্টের অবজারভেশন। আজকে দ্বিতীয় পাড়াও আজকের হচ্ছে ডক্টর হিতুল কাছের observation. Dear friends, ডক্টর হিতুল কাছের 22 অবজারভেশন আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে ডক্টর হিতুল কাছ ডক্টর কেন্টের থেকে বেশি কি করেছে এই কাজটাকে আমরা দেখার চেষ্টা করব এবং অনেক কিছুই বেশি তিনি করেছেন। যেহেতু ইতিপূর্বে ডক্টর হিতুল কাছের লেভেল অফ হেলথ আসার কারণে আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার আছি, আমাদের মধ্যে যে একটা অসহায় ভাব ছিল, এই অসহায় ভাবটা অনেকটাই দূর হয়েছে। আমরা মাঝে মাঝে দেখতে পাই যে রোগীর মধ্যে খুবই সুন্দর, কারো কারো দেখা যাচ্ছে খুব ভয়ানক রোগ নিয়ে আসছে, খুব দ্রুত সুস্থ হচ্ছে, আবার একটা সিম্পল কেস সেখানে আমরা জড়িয়ে যাচ্ছি। তার আগে আমি একটা স্ক্রিন শেয়ার করে নিব, আপনারা দেখতে না পেলে আমাকে বলবেন। দেখা যায় কি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি একটু হরিজন্টাল করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বিকজ আমি মোবাইলে চালাচ্ছি পুরো প্রোগ্রামটাকে। আগেরটা ভালো ছিল না, এটা ভালো? এটাতে লেখাগুলো বেশি। তার আগেরটা ভালো ছিল, কিন্তু এটা তো নিচের অংশটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আগেরটাই রাখি। ঠিক আছে। আচ্ছা, এই গ্রাফিক্সটাকে বোঝা লাগবে। ডিয়ার ফ্রেন্ডস, এখানটায় একটা উলম্ব রেখা আর একটা আনুভূমিক রেখা আছে। উলম্ব রেখা দ্বারা নির্দেশিত হয়েছে কি? নির্দেশিত হচ্ছে ইন্টেন্সিটি অফ সিমটমস, সিমটমসের তীব্রতা, সিমটমস কতটা, এই ভয়ঙ্কর জ্বর, কাশি, সর্দি, একটু বিরাট কেলেঙ্কারি অবস্থা, সেটা কতটা পর্যায়ে সেটা নির্দেশ করা হয়েছে। উলম্ব রেখা মানে যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সোজা বাঁশের খুঁটির মতো দাঁড় করানো আছে, ওইটার দিকে দেখা।
ওখানটায় একটা চিকে চিহ্ন দিয়ে, এই যে যে জায়গাটা আমি দেখাইতেছি, এই যে চিকে চিহ্ন দিয়ে একটা একটা স্টার্টিং পয়েন্টে একটা রেখা উঠতেছে, আপনারা দেখতেছেন। এটাই হচ্ছে ডিজিজ। রোগী পেশেন্ট হচ্ছে ক্লিনিকের মধ্যে আসছে, তখন তার রোগের তীব্রতা এতটা ছিল। বুঝছেন? কেউ না বুঝতে পারলে বলবেন। তাহলে ইন্টেন্সিটি, ধরেন একটা পেশেন্ট আসছে, ধরেন তার মাথার যন্ত্রণা, মন খারাপ, হেন তেন সবকিছু নিয়ে আসছে, তার মাথার যন্ত্রণার তীব্রতা ছিল ধরেন 30%। তো 30%, 30%-এ যখন আমরা মেডিসিন চার্জ করতেছি, তো মেডিসিন যখন প্রথম মেডিসিন দেওয়া হচ্ছে, তখন থেকে দেখেন আস্তে আস্তে রেখাটা, যে এবড়ো খেবড়ো যে রেখাটা আছে, সেখানটায় আবার 3টে রেখা আছে। এই 3টে রেখা মধ্যে ডক্টর ভিদুল কাস প্রত্যেকটা পেশেন্টকে জাজ করেছেন থ্রি স্তর, 3 ডাইনামিক প্ল্যানে। নাম্বার 1 হচ্ছে ই ফর এনার্জি লেভেল, অর্থাৎ রোগী যখন এসছে তার এনার্জি লেভেল কতটুকু। এনার্জি লেভেল বলতে তার চলাফেরা, স্বচ্ছন্দতা, তার চিন্তা ভাবনা করার স্বচ্ছন্দতা, সে কতটুকু সাবলীল ভাবে চলাফেরা করতেছে, অর্থাৎ রোগীর এনার্জি কতটুকু, ক্ষমতা। এনার্জি মানে ওই ডাম্বেল ওঠাবার ক্ষমতা, ওঠে না। দৈনন্দিন জীবনকে পরিচালিত করতে গেলে একটা মানুষের যতটুকু এনার্জি দরকার, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতটুকু শক্তির দরকার, সেটাই তারা প্রকাশিত হইতেছে এনার্জি। ই ফর এনার্জি। এম ই দ্বারা কি প্রকাশ হইতেছে? এম ই দ্বারা প্রকাশ হইতেছে মেন্টাল এবং ইমোশনাল, তার মানসিক অবস্থা এবং তার আবেগগত অবস্থা। মেন্টালের মধ্যে যেমন পারসেপশন করা, ইমোশনাল মধ্যে যেমন ধরেন দুঃখ বোধ হওয়া, রাগ হওয়া, মাথা ঘন ঘন মেজাজ খারাপ করা, ইমোশন, প্রচন্ড স্যাডনেস ফিলিং হওয়া, এগুলো ইমোশনের মধ্যে চলে আসতেছে। বিস্তৃত বললে অনেক সময় চলে যায়। এর পূর্বে আমরা আলোচনা করেছি যে হেলথ কাকে বলে, সেই জায়গায় আমরা এটাকে বিস্তৃতভাবে আলোচনা করেছি, এবং হেরিংসেল ল কে ইনটেক করার আগে সেখানে সুবিস্তৃত ব্যাখ্যা দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা ফাইনালি দেখে নেবেন। এখানে মেন্টালকে সুন্দরভাবে ভাগ করা হয়েছে, ইমোশনকে ভাগ করা হয়েছে। সিসি ফর চিফ কমপ্লেইন, ফিজিক্যাল চিফ কমপ্লেইন। তো ফিজিক্যাল চিফ কমপ্লেইনকে সিসি দ্বারা নির্দেশিত করা হয়েছে। তাহলে একজন ব্যক্তিকে 3টে স্কেলে মাপা হচ্ছে। একটা হচ্ছে এনার্জি লেভেল, একটা হচ্ছে তার মানসিক গঠন বা মানসিক অবস্থা, আর একটা হচ্ছে যে সমস্যা নিয়ে সেটা, অর্থাৎ চিফ কমপ্লেইন, ধরেন কাশি, হাতে পায়ে যন্ত্রণা, মাথা ব্যথা, এগুলো তার চিফ কমপ্লেইন। যে ডাইনামিক প্লেনের মধ্যে ডক্টর ভিদুল কাস ভাগ করেছেন একটা রোগীর ফলো আপকে, 5টা লোক। তাহলে এটা আছে সে এর হিসাব করা শুরু হইল, এবং ফলো আপটাকে প্রকাশ করা হচ্ছে 1 মাস বাদে। এনার্জি রেখা, মেন্টাল ইমোশন এবং চিফ কমপ্লেন্সের রেখা আস্তে আস্তে উপরের দিকে উঠলো, কখনো পারলো কমলো, একদম আনুভূমিক রেখার সঙ্গে মিশে যাইতেছে। যত উপরের দিকে উঠতেছে সেটা অ্যাগ্রাভেশনকে চিহ্নিত করতেছে, যত নিচের দিকে নামতেছে এবড়ো খেবড়ো রেখাগুলো, মেন্টাল ইমোশনাল এবং ফিজিক্যাল রেখাটা যত নিচের দিকে নামতেছে, তার মানে তত কাম কুল স্টেজের মধ্যে প্রবেশ করতেছে। এই পর্যন্ত বুঝতে পারো সমস্যা? না স্যার। এইবারে আসেন অবজারভেশনের মধ্যে। ফার্স্ট অবজারভেশন যেটা হচ্ছে, আমি জিজ্ঞেস করবো এটা কেন্টের কোন অবজারভেশন, তার আগে একটু বলে নি কি লেখা আছে। ফার্স্ট হচ্ছে, আমরা খুবই ধীরে ধীরে পড়বো, আস্তে আস্তে বুঝে বুঝে পড়বো।
না খুবই ফাস্ট করবো, আমাদের যে 5টা 6টা কমপ্লিট করতে হবে এমন কোনো ব্যাপার না, একটা হইলে একটাই যেন ভালো হয়। নাম্বার 1 হচ্ছে ক্লিয়ার aggravations of the main physical complaints, the mental emotional symptoms and the energy level। তাহলে aggravation আমরা ফার্স্ট অবজারভেশনের মধ্যে অ্যাগ্রাভেশন আমরা কোথায় দেখতে পাবো, যে মেডিসিনটা চার্জ করার পরে এনি টাইপ অফ মেডিসিন আপনি দিয়েছেন ক্রনিক ডিজিজের জন্য বা অ্যাকিউট ডিজিজের জন্য, এনি টাইপ অফ ডিজিজের জন্য আপনি প্রেসক্রাইব করছেন, ধরেন আপনি একটা প্রেসক্রিপশন করছেন, দেন একটা প্রেসক্রিপশন করার পরে এবারে রেজাল্ট এসে রোগী আপনাকে বর্ণনা করছে যে ডাক্তার কয়েকদিন ওষুধ খাওয়ার পর আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল। কি অবস্থা হয়েছিল ভাই? তো বলতেছে যে তার ফিজিক্যাল কমপ্লেইনস এবং তার মেন্টাল ইমোশনাল কমপ্লেইনস বা ইমোশনাল সিম্পটমস এবং তার এনার্জি লেভেল ফার্স্টে অ্যাগ্রাভেশন হচ্ছিল, ফার্স্টে খুবই খারাপ অবস্থার মধ্যে গিয়েছিল। এই জন্য রেখাটাকে আপনি দেখবেন যে ঔষধ দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে পর্বতমালার মতো উপরের দিকে উঠছে, তারপরে আস্তে আস্তে ডাউন থেকে ডাউনে চলে যাচ্ছে, ফলোড বাই এই যে ডাউন থেকে ডাউনে চলে গেছে, গ্রাফিক্সটাকে ফোকাস করছে একটা ওয়ার্ডের দ্বারা, ফলোড বাই এ কুইক, যেই যে অ্যাক্সেলারেশনটাকে ধরে রাখেন না। দেখেন যদি এতটা সময় আনুভূমিক রেখাটার দিকে তাকিয়ে দেখেন যে 1 মাসের সময় যদি এতটা রেখা যায়, তাহলে বড় জোর 2 থেকে 3 দিন পর্যন্ত তার একটা অ্যাগ্রাভেশন মানে পাহাড়ের মতো উপর দিকে উঠে গেছে। তাহলে এটা খুব যে একটা লম্বা সময় ধরে বাড়ছিল অ্যাকচুয়ালি তা নয়, 3-4 দিন বাইরে আবার ঠিক আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে ফের একটু বাড়ছে, ফের আবার কমে গেছে। এইটাই হচ্ছে কিউরের প্রসেস। কিউর হচ্ছে কি একদম ওষুধ খাইলেন আর একদম সক্কা হয়ে গেল, এটা কখনোই হয় না। রাইট, এখানে মেন্টাল ইমোশনাল সিম্পটমস এবং এনার্জি লেভেল তিনটাই খুবই খারাপ অবস্থা বা অ্যাগ্রাভেশন অবস্থায় গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে আরেকটা শর্ত এখানে যুক্ত করা হচ্ছে যে কুইক এন্ড লং লাস্টিং রিকভারি বা অ্যাবলারেশন। এইটুকু বাড়ার পরে পাহাড়ের মতো ভঙ্গিল পর্বতমালার মতো একটু উপরে ওঠার পরে সঙ্গে সঙ্গে ডাউনে চলে গেছে, আর উপরে ওঠার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। 1 মাস বাদে আস্তে আস্তে রোগী তখন একদম সিমটমস এর ইন্টেন্সিটি আর নাই, 0 হয়ে গেছে, 1 হয়ে গেছে। রাইট, তাহলে এরপরে কি হইলো? তাহলে এটা যে অনেক দিন ধরে বাড়তে থাকবো অ্যাগ্রাভেশন অ্যাকচুয়ালি তা নয়, বরঞ্চ কুইক হবো এবং লং লাস্টিং, আর কখনোই সিমটমস মাথার চড়া দিয়ে উঠতেছে না, আনুভূমিক রেখার সাথে মিশে গেছে, অর্থাৎ ইন্টেন্সিটি সিমটমসের ইন্টেন্সিটি আর বাড়তেছে। তো গ্রাফিক্সটা বুঝতে পারো সমস্যা হয়েছে, আর এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যালো, বুঝতে পারছি স্যার। ওকে, সেকেন্ড যেটা যা বলছিলাম সেটাকে আবার একটু রিক্যাপ করলে ভালো হতো। রিসেন্ট ছিল তো এখন, তো এই টাইমটা তো একটু সমস্যা, এই তো মনোযোগ দেওয়া। ঠিক আছে স্যার, দ্বিতীয় স্লাইড। এবারে শুরু হবো চুল চেরা অ্যানালাইসিস। দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, Matia Fields
তাহলে এখান থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম যে ফার্স্টে ফিজিক্যাল কমপ্লেন্স, অ্যাগ্রাভেশন, দেন অ্যামলারেশন, মেন্টাল ইমোশনাল। আমরা এবার প্রত্যেকটা ব্যাপারকে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করব এবং এই গ্রাফিক্সটাকে বুঝলে আজকের ক্লাস বেশি দেরি করবো না, সহজ মানে অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সেই কারণের জন্য। নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল কমপ্লেন্সের অ্যাগ্রাভেশন হচ্ছে, অর্থাৎ রোগী ধরেন একটা রোগী আমাদের কাছে এসছে ক্লিনিকের মধ্যে, সে প্রচন্ড মাথার যন্ত্রণা নিয়ে এসছে এবং প্রচন্ড দুর্বল অনুভব করছে, মাথা ব্যথা ঘোরাইতেছে এবং তার মধ্যে ধরেন সল্টের ডিজায়ার আছে এবং সে খুবই একটা রিজার্ভ পার্সোনালিটির ব্যক্তি, আর অসুখের সময় তো আর কারোর সঙ্গে তার কথা বলার ইচ্ছাই হয় না এবং হচ্ছে গিয়ে এই সমস্যা শুরু হয়েছিল তার হাজবেন্ডের মৃত্যুর পর থেকে। সাপোজ দ্যাট এরকম একটা কেস, দেন আমরা এখানটায় দেখতে পাচ্ছি 4 পয়েন্টস টেলিভিশন ফ্রম ডেথ অফ লাভড ওয়ান, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সল্ট ডিজায়ার, নাম্বার 3 হচ্ছে কি তার প্রধান কমপ্লেন্স হচ্ছে পেইন এবং তার সে মাঝে মাঝে লুকিয়ে আড়ালে গিয়ে কাঁদতে থাকে তার হাজবেন্ডের জন্য, ভুলতে পারে না তারে, প্রচন্ড কান্নাকাটি করে কিন্তু কাউকে তার চোখের পানি দেখায় না। তো এখানে ইমোশনাল লেভেলে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড উইপিং আর ডুয়েলিং, অর্থাৎ সে ঘন্টার পর ঘন্টা গালে হাত দিয়ে তার হাজবেন্ডের কথা চিন্তা করতে থাকে আর কাঁদতে থাকে, কারোর সঙ্গে বুঝতে চায়। এটা হচ্ছে তার মাইন্ডের সিমটমস। এবং প্রচন্ড মাথার যন্ত্রণা, যেটা হেড পেইন, সেটাই হচ্ছে সে মাথার যন্ত্রণায় বাঁচে না, রোদের তাপে গেলে আর মাথার যন্ত্রণা বৃদ্ধি পায়, এটা হচ্ছে তার মোটা। সাপোজ দ্যাট এই কেসের মধ্যে আমরা যদি নেটফার্মিও প্রেসক্রিপশন করি তাহলে আমাদের রেজাল্টটাকে কেমন ভাবে শো করতে পারে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল কমপ্লেন্স অ্যাগ্রাভেশন। নেটফার্মিওর মনে প্রেসক্রিপশন করার পরেই আপনি দেখবেন যে তার মধ্যে মাথার যন্ত্রণা প্রচন্ড বাড়লো। 2 দিন বাদে বা 3 দিন বাদে রোগী ফোন করে জানাইতেছে এই একটা ওষুধ দিচ্ছেন, প্রচন্ড মাথার যন্ত্রণা, ঘরের কাজকর্ম সারার মতো এনার্জিও নাই, সবসময় শুয়ে আছি বেডের মধ্যে, রাইট? তাহলে ফিজিক্যাল কমপ্লেন্টস এখানটায় অ্যাগ্রাভেশন হইব। দেন মেন্টাল ইমোশনাল এন্ড এনার্জি লেভেলস অলসো অ্যাগ্রাভেটেড। মেন্টালি এবং ইমোশনালি সিমটমস ওই 3 দিন বাদেই বলতেছে, আরো এর সাথে যুক্ত করে বলতেছে যে মাথা যন্ত্রণা তো বাড়ছিল, তার সাথে আমি যে কেন এত বেশি কাঁদতেছিলাম আমি বুঝতেছি না, এত দুঃখ লাগতেছে, যেন সব দুঃখ এতদিন পর্যন্ত এত কষ্ট লাগে নাই, কিন্তু আপনার ওষুধটা খাওয়ার পরে 3 দিনের পর থেকে শুধু হ্যাজব্যান্ডের কথা মনে হইতেছে আর শুধু চোখ থেকে পানি বের হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কেমন সাইলেন্ট, আই ক্যানট কিপ কাম কুল কন্ডিশন, আমি কাম কুল কন্ডিশনের মধ্যে যাইতে পারছি না। যেটুকু চলৎ শক্তি ছিল, রান্না বান্না করে খাওয়ার মতো ক্ষমতা ছিল, সেটুকু করতে পারছি না, প্রচন্ড মাথা ঘুরাইতেছে, যন্ত্রণা করতেছে, মনে হচ্ছিল ডাক্তার কেমন যেন ওষুধটা কাজ করছে, যেন বিষের মতো কাজ করতেছে। দেন ইট ইজ কল্ড অ্যাগ্রাভেশন, মেন্টাল, ইমোশনাল, এনার্জি এন্ড ফিজিক্যাল। তো আমরা যেটা ভাবি যে শুধুমাত্র রোগীর মধ্যে চিপ কমপ্লেন্সের বাড়বে আর কোনো কিছু বাড়বে না, বাট আমরা দেখতে পাচ্ছি যে অ্যাগ্রাভেশন যখন হইব তখন কিন্তু মোটামুটি 3টে স্তরেই অ্যাগ্রাভেশন ঘটে, যদি সেই স্তরগুলোতে সমস্যা থাকে, যদি কোনো সিমটমস থাকে, না থাকলে কি করে। কিন্তু 3 দিন পর থেকে চিত্র চেঞ্জ হয়েছে এবং আস্তে আস্তে আমার অনেক ভালো লাগতেছে, মাথার যন্ত্রণা অনেক কমে গেছে, যত দিন যাইতেছে তত মাথা যন্ত্রণা কমতেছে, আগের মতো কালে হাত দেওয়ার চিন্তা অতটা আসে না, মনে হয় যে মানুষ গেছে সে কি আর ফিরবে, এসে একটা বোধ শক্তি চলে আসছে, শোকটা কমে গেছে এবং মানসিক অবস্থাটা আগের থেকে স্টেবল হয়েছে এবং এটা খুবই তাড়াতাড়ি, মাত্র 3-4 দিন এরকম কষ্টের মধ্যে ছিলাম, তারপরে আপনার রহমতে খুবই ভালো আছি। এবারে অ্যানালাইসিস শুরু, হোয়াট হ্যাপেন হিয়ার, এবং এটা কোন ধরনের, এটা এই যে অবজারভেশন ডক্টর বুলকার বলতেছেন, এই অবজারভেশন ডক্টর কেন্ট তার কত নম্বর অবজারভেশনের মধ্যে বলছে? কেউ একজন ইন্টেলিজেন্ট পারসন বলতে পারবে যার ভালো মনে আছে? আমার এটা ডক্টর কেন্টের কত নম্বর অবজারভেশন? এনিবডি? কারো মনে থাকতে বলে ডক্টর কেন্টের কত নম্বর অবজারভেশন? নাম্বার 3। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বুঝছেন।
ডক্টর কেন্টওই 3 নম্বর অবজারভেশনের মধ্যেই বলেছেন যে সিমটমস গুলো দ্রুত বৃদ্ধি হয়, খুবই তীব্র আকার ধারণ করে এবং খুবই তাড়াতাড়ি সেটা চলে যায় এবং অ্যাবলারেশন পিরিয়ড খুব কাছাকাছি চলে আসে। এটাই ডক্টর কেন্টের 3 নম্বর অবজারভেশন। এবারে আছেন লেভেল। এই যে অবজারভেশনটা দেখা গেল, ডক্টর বিতুলকাস মন্তব্য করেন এখানটায় পেশেন্টের অবস্থা কোন লেয়ারে ছিল, হেলথের কোন দশার মধ্যে ছিল। যেহেতু এখানটায় বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে কন্ডিশনের রোগীটা যার মধ্যে এই ধরনের অবজারভেশন দেখা গেল, মূলত তার মধ্যে কোনো ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হয় নাই। কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হয় নাই, কোনো ধরনের ধ্বংসাত্মক বা সাইকোটিক সিভিলিটিক বা সাইকোটিক চেঞ্জ আসে না, বা সেরকম ডেপথে প্রবেশ করে না। এটা মূলত এই ধরনের সমস্যা বা এই ধরনের অবজারভেশনকে আমরা অ্যাকিউট ডিজিজের মধ্যে দেখতে পাই, অথবা যদি ক্রনিক ডিজিজ হয় তাহলে সেগুলো ফাংশনাল ডিসঅর্ডার মাত্র। এখানটায় যে মেডিসিনের অ্যাকশন দেখাইতেছে, যে মেডিসিনের অ্যাকশন ধরেই আপনি বলতে পারবেন যে এটা কোন গ্রুপের ব্যক্তি। মূলত এটা A2 থেকে শুরু করে, অর্থাৎ হেলথের লেভেল স্বাস্থ্যের স্তর এ গ্রুপের 2 নাম্বার থেকে শুরু করে বি লেভেলের 6 নম্বরের আগে পর্যন্ত, অর্থাৎ 5 পর্যন্ত, অর্থাৎ হেলথের এ গ্রুপের 2 এবং 3 এবং বি লেভেলের 4, 5, 3, 4, 5, সরি বি লেভেলের 3 নয়, A3 হবে, সরি এখানটায় 3টা বিতে যুক্ত হয়েছে। এ লেভেলের 2 এবং 3 নাম্বার এবং বি লেভেলের 4 এবং 5 নাম্বার গ্রুপের মধ্যে এই ধরনের রিঅ্যাকশন দেখা যেতে পারে। এবং আপনি ভালো করে টেস্টিং করার সময় আপনি বুঝতে পেরেছেন যে এর মধ্যে সমস্যা বেশিরভাগ ফাংশনালি বা নার্ভ অরিজিন টাইপের প্রবলেম, ফাংশনালি প্রবলেম আছে এবং এখানটায় ইমিউনিটি সাপ্রেসড হয় নাই। গ্রুপ বি তে মূলত ঘন ঘন রিকারেন্ট ইনজেকশন দেখা যায়, আর গ্রুপ এর ব্যক্তিরা তো খুবই কম নির্দিষ্ট হয়। তাহলে এখানটায় হেলথের লেভেল যেখানটায় A2 থেকে শুরু করে B5 পর্যন্ত থাকে, সেই ধরনের রোগীদের মধ্যেই আপনি মূলত এই ধরনের রিঅ্যাকশনকে আপনি দেখতে পাবেন। আরেক কথায়, যে যাদের ইমিউন সিস্টেম এখন অ্যাক্টিভেট আছে, অ্যাক্টিভিটির প্রতি রেসপন্স করে, হাই ফিভার আছে, তাদের মধ্যেই এই ধরনের ব্যাপার স্যাপার দেখতে পাবেন। যখন আপনি এরকম ধরনের রিঅ্যাকশন দেখবেন, আসল খেলা শুরু হয় এখান থেকে। তখন আমাদের গ্রুপ অফ হোমিওপ্যাথি ডক্টর এখানটায় নট টু ডুর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানটায় কি করবেন আর কি করবেন না, যখনই আপনি এরকম রিঅ্যাকশন দেখতে পাবেন তখন কি করণীয় আর কোনটা করা উচিত নয়। ডিয়ার ফ্রেন্ডস, এখানটায় বিশাল সংখ্যক হোমিওপ্যাথি ডাক্তার প্রচন্ড ঘাবড়ে যায়, আর ঘাবড়ানোর মতো পরিস্থিতি। আমি ওষুধ দিলাম এক, আর পেশেন্ট যখনই ফোন করে বলে যে আমার অবস্থা খুবই শোচনীয় বা খারাপ অবস্থার মধ্যে পড়ছি আমি, তখনই কিন্তু খেলা তারা অন্যরকম খেলা শুরু করে। কেন করে? বিকজ তারা জানে না এটা কি ধরনের অ্যাকশন মেডিসিনের। তারা জানে না ওর কেন হোমিওপ্যাথিতে ডক্টর হ্যানিম্যান যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের কথা বলছে সেই চ্যাপ্টারটাই পড়ে নাই। বিনা ওর কেন স্টাডি করে কখনো কেউ সঠিকভাবে হোমিওপ্যাথি করতে পারে বলে আমার মনে হয় না, অসম্ভব। এখানে যে অ্যাগ্রাভেশন দেখা যাচ্ছে, যখনই দেখা যাচ্ছে ধরেন আপনি কোনো একটা আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টকে ওষুধ দিয়েছেন, আর যখনই রাত্রেবেলা সে ফোন করে জানাইতেছে যে ডাক্তার আপনি ওষুধ কি দিচ্ছেন, আমি কালকের থেকে ওষুধ খাওয়ার পর থেকে যেখানে আমি সারাদিনে 2 বার করে আমার ব্লাডি ডিসেন্ট্রি হইতো, রক্ত বেরোতো পায়খানা রাস্তা দিয়ে, সেটা প্রচন্ড পরিমাণে বাড়ে গেছে।
এখন আমার 8 থেকে 10 বার পর্যন্ত যাইতে হচ্ছে, প্রচন্ড দুর্বল লাগতেছে, মনে হইতেছে আর বাঁচবো না। 8 থেকে 10 বার আর বাঁচবো না। এই কথাগুলো শোনার পর হোমিওপ্যাথি ডাক্তারের ঘুম কিন্তু রাত্রে উড়ে যায়, এবং সে তখনই তার মেডিসিনের যে ঝুলি আছে সেটার থেকে আর একখানা ওষুধ দেয়, দিয়ে এই পুরো অ্যাগ্রাভেশনের ব্যাপারটাকে থামাইবার চেষ্টা করে। এটা খুবই একটা জঘন্য ধরনের ইন্টারফিয়ার। কোথায় ইন্টারফিয়ার করতেছে? একটা কিউরেটিভ প্রসেসকে নিজের হাতে থামায় আনছে। বড় দুঃখের ব্যাপার। একটা সঠিক মেডিসিনের রিয়াকশন, একটা সত্যিকারের সিমিলিমা মেডিসিনের অ্যাকশনকে নিজের হাতেই নষ্ট করতেছে, ইন্টারফিয়ার হইতেছে কিউরেটিভ প্রসেসের মধ্যে। পরবর্তী পিকচার দেখার মতো না নলেজ আছে না ধৈর্য আছে। তো এখানটায় আমাদের প্রধান কর্তব্য হচ্ছে, যখনই দেখা যাবে যে মেডিসিন দেওয়ার পরে 3-4 দিনের মধ্যে বা 4-5 দিনের পরেই একটা অ্যাগ্রাভেশন দেখা যাইতেছে, এবং সেখানটায় রোগীর যদি কোনো সিরিয়াস কন্ডিশন ভাইটাল সাইন প্রকাশ করতেছে, মৃত্যুর ঘন্টি বাজতেছে, সেটা একটা আলাদা ফ্যাক্টর। সেখানটা অবশ্যই আপনি ওয়েট করে থাকবেন না। বিপি ডাউন করতেছে, ঠান্ডা ঘাম বডিতে ছাড়তেছে, শক লাগতেছে বা সেপটিক শক লাগতেছে বা হাইপোভলিউমিক শক লাগতেছে বা কার্ডিয়াক শক লাগতেছে, অবশ্যই সেখানে ইন্টারফেয়ার করুন। কিন্তু যেখানটায় দেখা যাচ্ছে রোগী মরবে না, নিশ্চয়ই থাকবে, একটু কষ্টের মধ্যে আছে, যাতে এটুকু সেখানে ইন্টারফেয়ার না করে। ক্লিয়ার? এই যে আমরা বলি যে এই যে কতদিনের, আমাকে যদি কেউ স্পেসিফিকলি ভাবে প্রশ্ন করে যে এই অ্যাগ্রাভেশন পিরিয়ড কি 3-4 দিন স্টে করে নাকি না তার থেকে বেশি দিন করতে পারে, তো মোটামুটি ভাবে এখানটায় বলা আছে যে কুইক একটা অ্যাগ্রাভেশন ঘটে এবং সেই পিরিয়ডটা লম্বা হয় না, সাধারণত লম্বা হয় না। কিন্তু যে কয়েক সেকেন্ড আর কয়েক মিনিটের হবে বা একদিনের হবে এটা কোনো ডাক্তার বলতে পারে না। সেটা তার রোগীর শারীরিক অবস্থা বা তার ডিজিজ কন্ডিশন বা তার ভাইটাল ফোর্সের যে এনার্জি আছে সেই এনার্জির উপর ডিপেন্ড করে। এটা কোনো ডাক্তার বলতে পারে না। হতে পারে সেটা 5-6 দিনও হতে পারে, আবার হতে পারে সেটা কয়েক মিনিট হতে পারে, কয়েক সেকেন্ড হতে পারে। তো এই অ্যাগ্রাভেশনের ফ্রিটা কতক্ষণ থাকবে এটা কিন্তু বলা মুশকিল, রাইট? এমন নয় যে আপনি ঔষধ দিলেন আর কুইক একটা 5-6 মিনিটের অ্যাগ্রাভেশন হয়ে বা একদিনের অ্যাগ্রাভেশন হয়ে আর সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, এমনটা নাও হতে পারে। সেখানে 4-5 দিন 6 দিন হতে পারে। তাহলে এই ব্যাপারটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে এখানটা ইন্টারফেয়ার করা মানেই হচ্ছে কি খুবই একটা নিজের প্রেসক্রিপশনকে নিজের হাতে নষ্ট করার মতো একটা ব্যাপার। এটা ক্লিয়ার হয়েছে? এবং এই রিয়াকশন এবারে আমরা জাজ করব কেন এই অ্যাগ্রাভেশনটা হইতেছে এবং এই অ্যাগ্রাভেশন হওয়ার তাৎপর্য কি। আমরা প্রত্যেকটা হোমিওপ্যাথিক জানি যে অ্যাগ্রাভেশন হওয়াটা খুবই ভালো জিনিস, অ্যাগ্রাভেশন হওয়া উচিত। বাট অ্যাগ্রাভেশন কেন হওয়া উচিত? বিকজ অ্যাগ্রাভেশন তখনই হয় যখন রোগীর মধ্যে কোনো ডেপথ প্যাথোলজি বা কোনো খুব গভীর ধরনের ডিপ প্যাথোলজি প্রডিউস না করে, তখনই এই ধরনের অর্থাৎ ফাংশনালি বা কার্যগত বিশৃঙ্খলার কারণে এই রোগটা উপস্থিত হয়েছে। ফাংশনাল প্যাথোলজি যেখানটায় হয় সেখানটায় এই ধরনের অ্যাগ্রাভেশন
ভাইটাল ফোর্স শো করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আর কোথায় করতে পারে? যেখানে ইমিউন রেসপন্স, পেশেন্টের ইমিউনিটি রেসপন্স বা ইমিউনিটি সিস্টেম জাগ্রত অবস্থার মধ্যে আছে, হাই অ্যালার্ট মোডে আছে, সেটা অর্থাৎ যেখানে ইমিউনিটি সাপ্রেসড হয়নি অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক মেডিসিন খেয়ে খেয়ে বা নানান ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে থেকে, প্রতিবন্ধকতার মধ্যে থেকে থেকে ভাইটাল ফোর্স যখন সাপ্রেসড হয়ে যায়, যখন ডিফেন্স মেকানিজম সাপ্রেসড হয়ে যায়, তখন তার ইমিউনিটি রেসপন্স কমে যায়। পাগলের কখনো জ্বর হইতে আপনি দেখবেন না, একটা পাগলের ডায়রিয়া হতে দেখবেন না, যদিও সে আস্ত কোণের মধ্যে থেকে সব থেকে পচা খাবারটাও খায়, বিকজ তার ইমিউনিটি রেসপন্স করা ছাড়া দিচ্ছে। ইমিউনিটি রেসপন্স যার মধ্যে সঠিক অবস্থার মধ্যে আছে, ডিপ্রেসড হয় না, ডিফেন্স মেকানিজম স্টিল খুবই ভালো অবস্থার মধ্যে আছে, রাইট? এবং যে আপার মোস্ট লেভেলের মধ্যে, অর্থাৎ হেলথের লেভেলের মধ্যে হাই কন্ডিশনের মধ্যে আছে, তাদের মধ্যে এই ধরনের অ্যাগ্রাভেশন দেখা যায়। তো আমাদের যেখানটায় ডিফেন্স মেকানিজম যেখানে খুবই অ্যাক্টিভ অবস্থার মধ্যে আছে, ডিফেন্স মেকানিজম খুবই হাই কন্ডিশনের মধ্যে আছে, খুবই ভালো অবস্থার মধ্যে আছে, সেখানটায় যদি কোনো ডিপ প্যাথোলজিও প্রডিউস করে, তার হেলথের লেভেল খুবই ভালো অবস্থার মধ্যে আছে, 2, 3, 4, 5, তার ইমিউন সিস্টেম এখনো জাগ্রত আছে, তার মধ্যে যদি ক্যান্সার ডেভেলপমেন্ট করে, মেনিনজাইটিস ডেভেলপমেন্ট করে, বা হেপাটাইটিস যদি ডেভেলপ করে, তাহলে এবং যেখানটায় ঔষধ দিলে এরকম অ্যাগ্রাভেশন আমরা দেখতে পাই, তার প্রমাণস্বরূপ যে ইমিউনিটি সিস্টেম বা ডিফেন্স মেকানিজম এখনো সক্রিয় অবস্থায় আছে, তো সেই জায়গাগুলোতে যদি একটু ভয়ঙ্কর ধরনের প্যাথোলজি ক্রিয়েট করে, যেমন ক্যান্সার বা মেনিনজাইটিস, তাহলে সেখানটায় কি এইরকম রিয়াকশন দেখা যেতে পারে? 100টা। তো হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কোথায় দেখা যায়? যেখানটায় ইমিউনিটি গুড আছে, যেখানে প্যাথোলজি ডেপথ বা প্যাথোলজি শুধুমাত্র ফাংশনাল লেভেলে আছে, এই জায়গায় এরকম অ্যাগ্রাভেশনের পরে অ্যাবলারেশন দেখা যায়। এখানে ডিফেন্স মেকানিজমের অবস্থা কি? ডিফেন্স মেকানিজম ভেরি ওয়েক কন্ডিশনের মধ্যে আছে, সেখানটায় যদি কোনো ডিপ টাইপের প্যাথোলজি যেমন ক্যান্সার প্রডিউস করে বা যদি হচ্ছে কি মেনিনজাইটিস ক্রিয়েট করে, তাহলে সেটা আর বেকিস হবে না। যেহেতু তার হেলথের লেভেল ভালো, যেহেতু তার ইমিউন রেসপন্স ভালো, যেহেতু তার ডিফেন্স মেকানিজম ভালো, সে ওষুধের প্রতি রিয়াক্টিভ, ভয়ঙ্কর ভাবে রিয়াক্টিভ, ওষুধ দিলেই মাত্র সে প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে, এরকম একটা দেহের মধ্যে যদি ক্যান্সারও থাকে, সেই ক্যান্সার 100% কিওর হবো হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে। এই লেভেলের কিছু হোমিওপ্যাথিক ডাক্তার আছে যারা হঠাৎ একটা ক্যান্সারের রোগী পেয়ে যায়, যে কিনা 1, 2, 3, 4, 5 লেভেলের মধ্যে থাকে স্বাস্থ্যের অবস্থা, হঠাৎ করে কোনো একটা মেডিসিন প্রেসক্রাইব করে দেয়, যেমন ধর আর্সেনিক, অ্যালবাম, ফসফরাস, এই ধরনের কোন একটা মেডিসিন প্রেসক্রিপশন করে দেখে এই ক্যান্সারটাকে সে সুন্দরভাবে সারায় ফেলছে। বা একটা ভয়ঙ্কর কোন রোগ, আমাদের ক্লিনিকে যারা এখানটা প্র্যাকটিসিং ডক্টর আছে তারা দেখে থাকবেন, অনেক ভয়ঙ্কর ধরনের রোগ নিয়ে এসছেন, আর আপনি একটা ঔষধ দিয়ে ফেলেছেন, মানে সময় ভেবে চিন্তে সিমিলিমাম প্রয়োগ করেছেন, অথবা অনেক সময় ঘরে বকমারা কিছু হতে পারে, সেটা খুব কম। তো এটা ওষুধ দেওয়ার পরে দেখা গেল প্যাথোলজি চলে গেল, রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল, আপনি হতবাক হয়ে গেলেন, আপনি এত বেশি আশাবাদী হয়ে গেলেন, আপনার মধ্যে এতটা আশার সঞ্চার হলো যে আপনি ভেবে বসলেন যে পৃথিবীর যত ক্যান্সার আছে সব সারানো সম্ভব, ওইটা একটা ফেসবুকে পোস্ট দিলেন, বিরাট বড় বোকামি বললেন। এখানটায় কৃতিত্ব আপনার নয়, কৃতিত্ব হচ্ছে পেশেন্টের লেভেল অফ হেলথ ভালো, তার ইমিউন সিস্টেম রেসপন্স করতেছে, আর ইমিউন সিস্টেম যখনই রেসপন্স করবে হোমিওপ্যাথিক ঔষধের প্রতিক্রিয়া ঠিক এইভাবে ব্যক্ত হয়,
যেখানটায় অ্যাগ্রাভেশন হয় তার মানে সেখানে ইমিউন সিস্টেম রেসপন্স ঠিক আছে, এখানটায় পেশেন্টের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো ছিল, শুধু সুপারফিসিয়ালি একটা ক্যান্সার বা সুপারফিসিয়ালি একটা মেনিনজাইটিস বা সুপারফিসিয়ালি একটা হেপাটাইটিস ঠিক হয়েছে মাত্র, আর কিছুই না। এটা 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 ছিল খুব যে মায়োসেমেটিক ট্রেট যুক্ত একটা ক্যান্সার, অ্যাকচুয়ালি তা ছিল না, এটা ফাংশনাল। খুব বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করেন, সবে স্টার্টিং হয়েছিল, খুব মারাত্মক কন্ডিশনের মধ্যে যায় না। ইমিউনিটি, ইমিউন সিস্টেম বা ডিফেন্স মেকানিজম ডিপ্রেস হয়নি এখানটায়। এই ক্যান্সারটায় বা এই মেনিনজাইটিস কন্ডিশনটায় যদি 5 নম্বর 6 7 গ্রুপের মধ্যে আসতো তাহলে কিন্তু ডাক্তারের অবস্থা খুবই পাতলা হয়ে যেত। আর যদি গ্রুপ ডির মধ্যে যদি থাকতো, সি থেকে বাদ দিয়ে গ্রুপ ডি, তাহলে ওই ক্যান্সার পৃথিবীর কোনো ডাক্তারের ঠিক করা পসিবল নয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের ইমিউন সিস্টেম এবং ডিফেন্স মেকানিজম এবং এই স্বাস্থ্যের যে লেভেল, এটা জানা কতটুকু জরুরি। এই অনুযায়ী অবজারভেশন আসে, আপনি দেখবেন অবজারভেশন গুলো এই কাইন্ডের আসে। একটা রোগীতে খুবই খারাপ অবস্থা রোগী, যখন আপনি ওষুধ দিলেন কি দুর্দান্ত প্রোগ্রেস, আবার একটা রোগী যেখানে আপনি ভাবতেছেন এই কেস তো 1-2 ব্যাপার, এ সাধারণ দুর্বলতা, এ তো 1-2 ব্যাপার, কিন্তু ওষুধ দিচ্ছেন কোনো রিয়াকশন নাই। ওয়াই? কেন? বিকজ তার মধ্যে ডিফেন্স মেকানিজম খুবই দুর্বল হয়ে গেছে, খুবই সাপ্রেসড হয়েছে। এই রোগী প্রচন্ড সাপ্রেশন প্রসেসের মধ্যে গিয়েছে। এই রোগীদের ঠিক করা 1-2টা মেডিসিনের কাজ নয়। এখানটায় গ্রুপ সি হলে মিনিমাম অনেক, গ্রুপ বি তে শুধু 4-5টা ঔষধ চলে যায়, একটার পরে একটা সঠিকভাবে সিম্পটোলজি অনুসারে ফলো আপ নিয়ে একটার পর একটা প্রেসক্রিপশন করার পরে তবে একটা রোগী সুস্থ হয়, কিওর হয়। গ্রুপ সি তে যদি পৌঁছে যায় আর যদি প্যাথোলজি ডিপ হয় তো ভয়ঙ্কর ভালো ভালো ডাক্তার পর্যন্ত সেখানটায় পরাস্ত হয়। আর গ্রুপ ডি তে গেলে পৃথিবীর কোনো হোমিওপ্যাথ নাই যে সেটাকে ঠিক করতে পারে। তাহলে সমস্ত খেলাটা চলে অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্সের স্টেট বা অবস্থা, যে কতটা সক্রিয় অবস্থায় আছে ভাইটাল ফোর্স, এটাকে মাপা লাগবেই ক্লিনিক্যালি ভাবে। তাহলে এখানটায় ডেপথ অফ প্যাথোলজি, তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় অ্যালোপ্যাথিক ডাক্তারদের মতো, আমরা উত্তর দিতে পারবো না যে ক্যান্সার সারে, এই প্রশ্নের উত্তর কি হবে আমাদের কাছে? আমরা একতরফা শুধু প্যাথোলজি দেখা বিচার করি না, আমরা তার সঙ্গে পেশেন্টের স্টেটকে মিলায়া আমরা বলতে পারি যে কিছু পেশেন্টের ক্যান্সার সারে যাদের হেলথের লেভেল ভালো, পেশেন্টের অবস্থা বা ভাইটাল ফোর্সের অবস্থা ভালো, সেই সমস্ত ক্যান্সার গুলো ঠিক হওয়া সম্ভব। আর কিছু ক্যান্সার আছে আনকিউরেবল, ইররিভার্সিবল প্যাথোলজি যেখানে ক্রিয়েট করতেছে, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্সার মূলত সারে না। উত্তর আমাদের দ্বিমুখী হবে, বিকজ আমরা শুধু প্যাথোলজি নয়, প্যাথোলজি প্লাস পেশেন্টের ভাইটাল ফোর্সের অবস্থা, এই দুইটাকে পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত দিতে পারি যে ক্যান্সার সারবো কি সারবো না। ক্লিয়ার? এইভাবে পৃথিবীর প্রত্যেকটা রোগকে আমরা অ্যানালাইসিস করতে পারি যে এই রোগ সারবে কিনা, ওই রোগ সারবে কিনা। প্রশ্ন প্রচুর আসে। আজকে তার এক কথায় উত্তর যে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের আগে দেখতে হবে পেশেন্টের ভাইটালিটি বা ভাইটাল ফোর্সের অবস্থা কি এবং তার সাথে প্যাথোলজি কি, এই দুইটা স্টেটকে মেলাইতে হবে। পেশেন্টের ভাইটাল ফোর্সের অবস্থা ছাড়া আপনি একটা সাধারণ জ্বরকেও ঠিক করতে গেলে নাকানি চোবানি খেয়ে যাবেন, যেখানটায় পেশেন্টের ভাইটাল ফোর্স খুবই সাপ্রেসড, খুবই ডিপ্রেসড, সে তো সিমটমই প্রডিউস করবে না। কোন সিমটমস এর উপরে বেস করে আপনি ওষুধ দিবেন? কোনো সিমটমস প্রকাশ করবে না, সাধারণ গাত্রতাপ বৃদ্ধি, সামান্য মাথার যন্ত্রণা, সর্দি, এবার আপনি কি ওষুধ দিবেন বলবেন? কোনো কিনোটস নাই, কিছুই নাই, সব গায়েব। কোথায় গায়েব হয়েছে? ওই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট আর হচ্ছে কি মায়োসেমেটিক প্রভাব এবং হচ্ছে কি নেচার, যে পরিবেশের মধ্যে বাস করছে সেই পরিবেশ, এগুলো তাকে সাপ্রেস থেকে সাপ্রেশনের মধ্যে এমন ভাবে নিয়ে গেছে যে কটা সিমটম ছিল সব অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। এখন এই পেশেন্টের আপনি কেমনে ট্রিটমেন্ট করবেন? কোন পথ দিয়ে ট্রিটমেন্ট করবেন? জ্বর, সর্দি, কাশি, এই কয়টা রুব্রিক্স নিয়ে আপনি দেখেন কত মেডিসিন আপনার সামনে দাঁড়িয়ে আছে, কাকে বাদ দিয়ে কাকে দিবেন? ডেপথ অফ প্যাথোলজি লাইট,
ডুরেবিলিটি, যখন দেখবেন এরকম অ্যাগ্রাভেশন হইতেছে, তার মানে তার মধ্যে ডিফেন্স মেকানিজম সক্রিয় আছে, তার মানে এখানটায় যে প্যাথোলজি আছে সেটা খুবই লাইট এবং খুবই কিউরেবিলিটি পজিটিভ, অর্থাৎ এখানটায় কিওর হইব। আপনি সেটা ধরেন এই যে গ্রাফিক্সটা আপনি দেখলেন বা এই যে স্টেটটা আপনি দেখলেন যে ফিজিক্যাল কমপ্লেক্স অ্যাগ্রাভেশন হচ্ছে, ইমোশনাল এনার্জি লেভেল অ্যাগ্রাভেশন হয়ে কুইক অ্যামলারেশনের পথে যাইতেছে, আপনি তখন কসম খাইয়া রুগীরে বলতে পারেন যে আপনার রোগটা তো 100% সারবো, একদম 100% কনফিডেন্সের সঙ্গে, বিকজ আপনি জানেন এখানটায় ফার্স্ট অবজারভেশন শো করতেছে। আর ফার্স্ট অবজারভেশন আপনার জানা আছে যে অ্যাগ্রাভেশনের পরে যে অ্যামলারেশনটা আসবে সেটা হচ্ছে কে অবশ্যই স্থায়ী হবে, পারসিস্টেন্ট করবে এবং লং লাস্টিং হবো এবং হচ্ছে একদম পার্মানেন্ট কিওর হইব। এখানটায় আপনি গ্রাফিক্স জানেন, আপনি বুঝছেন যে এখানটায় ফার্স্ট অবজারভেশন করে কেন হইব। মেডিসিন কি? মেডিসিন হচ্ছে আপনি পারফেক্ট সিমিলিমাম প্রেসক্রিপশন করেছেন, এর উপর কোনো ওষুধ আর কেউ দিতে পারবো না, দিলেও ভুল হবো। আর এই অবজারভেশনকে আপনি থামাইবেন না, আপনি এখানে শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, কোনো ধরনের ইন্টারফেয়ার করতে পারবেন না। অ্যাটেম্পট কি? এরপরে হয়তো ফের ইমিউন সিস্টেম বা ডিফেন্স মেকানিজম আপনাকে আরো কয়েকটা সিমটমস হতে পরবর্তীতে শো করতে পারে, সেই অনুসারে ফের আর একটা ওষুধ যাবে, দিলে ফের সেখানটায় আপনি দেখবেন যে সেখানটায় কি ধরনের প্রসেস বডি অবলম্বন করতেছে, অ্যাগ্রাভেশন দিচ্ছে না অ্যামলারেশন দিচ্ছে। একটা থেকে দুইটা মেডিসিন এখানে যথেষ্ট, ওর বেশি মেডিসিন লাগে না। অর্থাৎ একটা দুইটা মানে একসাথে দেওয়ার কথা বলতেছি না, মশলামুড়ি পাকাইবার কথা বলতেছি না। এই যে অবজারভেশনটা দেখলেন, এর পরবর্তীকালে এই যে অ্যামলারেশন চলতেছে, এই যে গ্রাফিক্সটা কই গেল, গ্রাফিক্সটা হারাই গেছে। তো এই যে অ্যামলারেশন চলতেছে, ফের প্রবলেম হলে যখন সে 2-4টে সিমটমস এর কথা বলবে, সেই 2-4টে সিমটম থেকে আবার পাগল হওয়া যাবে না। সেই 2-4টে সিমটমস কোনো একটা মেডিসিনকে যদি ইন্ডিকেট করে, তখন সেই ওষুধটা ফের দিতে হবে। দেওয়ার পরে আপনি দেখবেন অ্যামলারেশন ফের এবারে আর কোনো সিমটমস আসবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানটার মধ্যে একটা ব্যাপার আছে, এই যে অ্যাগ্রাভেশনের কথাটা বলতেছি, এই অ্যাগ্রাভেশন, কারণ গ্রাফিক্সটাকে আরেকবার একটা মিনিট, ক্লাসটা শেষ হোক, প্রত্যেকের প্রশ্ন। এই যে অ্যাগ্রাভেশনটা আপনারা দেখতেছেন, এই যে পাহাড়ের চূড়ার মতো উপরে উঠছে, এই অ্যাগ্রাভেশন তা প্রফাউন্ডলি ভাবে কখন দেখা দেবে, এই প্রশ্নটা কেউ করে না। যে ডাক্তার এই যে মেডিসিন দেওয়ার 3-4 দিন পরে যে টাইম অনুযায়ী আমরা দেখতেছি, এখানে যে টাইম দেখতে পাচ্ছি, সরি এখানে যে আমরা এই যে টাইম দেখতে পাচ্ছি 1 মাস, তার আগে যে একটা সপ্তাহ বা 3-4টে দিন আছে, এবং সেখানটায় যে এই অ্যাগ্রাভেশনটা দেখা যাচ্ছে মেন্টালি, ইমোশনালি এবং ফিজিক্যালি যে কমপ্লেন্টসের যে অ্যাগ্রাভেশন দেখা যাচ্ছে, এই অ্যাগ্রাভেশনটা কখন সিভিয়ার হইতে পারে? কেউ একজন বলতে পারবেন যে এই অ্যাগ্রাভেশনটা কখন সব থেকে খারাপ? যদি খুব বেশি দেওয়া হয়, মানে হাইপোটেনসি দেওয়া হয়, আর হাইপোটেনসি দেওয়া হয়, ঠিক আছে। এবার রোগী ভাইটাল ফোর্সের বা তার শরীরের দোষে কখন বেশি হচ্ছে, কখন আপনি খুবই সতর্ক থাকবে। দেখেন, যতক্ষণ আপনি জানবেন ট্রিটমেন্টের লাইনে, ততক্ষণ আপনি সেফ নন। দেখুন ধুইয়া এসে আপনাদের ধুইয়া যাইতে পারে, বুঝছেন না? আমাদের ফাঁক ফোকর সব জেনে আরে ভাই, ডি লেভেলে কখনো এই গ্রাফ আসবেই না। এটা মাত্র তো আমি বললাম যে 2-3 লেভেলে তো এইরকম সিমটম প্রোভাইডই করতে পারবে না, তার শক্তি নাই যে সে অ্যাগ্রাভেশন ঘটাইবে। ভাইটাল এনার্জি থাকলে তবেই তো সেটা প্রকাশ করতে পারবো।
আর যার শক্তি নাই, আপনার কাছে ব্যাংক ব্যালেন্সই নাই, তো আপনি কেনাকাটা কি করবেন? অযথায় হুদাই খরচ কোথায় থেকে করবেন? আপনার ব্যাংক ব্যালেন্সই নাই, জিরো হয়ে আছে, হয়তো 100 টাকা পড়ে আছে, কি কেনাকাটা করবেন? সেটা লেভেল 2 তে হইলে দ্রুত অ্যাগ্রাভেশন হবে। স্যার আমি কোশ্চেনটা সঠিকভাবে বুঝতে পারি না স্যার। এই যে এগ্রাভেশন হয়েছে, হওয়ার পরে যে আবার নিচে আইছে, মানে লেভেলটা মোটামুটি সুই করতে, এই এরপর যে এখন এগ্রাভেশন হবে কখন, এটা কি কোশ্চেনটা ছিল? না, কোন রোগীর মধ্যে আপনার এই অ্যাগ্রাভেশন, যে অ্যাগ্রাভেশনটা আমি দেখাইতেছি বড় কইরা, এই অ্যাগ্রাভেশনের ইন্টেন্সিটি দেখেন, ইন্টেন্সিটি তো অনেকটা কম, তাই না? যেখান থেকে রোগী স্টার্ট করেছে মেডিসিন, যেখানটা এই যে একটা চিকের চিহ্ন দেওয়া আছে, এখান থেকে মেডিসিন স্টার্ট হয়েছে, তাই না? স্টার্ট হওয়ার পরেই, মেডিসিন দেওয়ার পরেই দেখেন লাম মেরে উপরে উঠে গেছে ভঙ্গিল পর্বতমালা। তো এটা লামের অনেক উপরে উঠে যাবে, এই ধরেন উপরে তীর চিহ্ন মাথার মধ্যে এই পর্যন্ত চলে আসতে পারে, তারপরে আস্তে আস্তে ডাউনে আসবে। এখন বুঝতে পারছি এটা লেভেল এ ক্ষেত্রে তবে এ বা টু এরকম ক্ষেত্রে হতে পারে, মানে মেডিসিন দেওয়ার সাথে খুব হাইলি এগ্রাভেশন, মানে ফিভার যদি থাকে ফিভারটা অনেক বেশি বেড়ে গেলো, তারপরে আস্তে আস্তে গ্রুপ এ লেভেল 2 তে থাকলে অ্যাগ্রাভেশনটা এরকম হতে পারে, মেডিসিন দেওয়ার সাথে সাথে সে প্রতিক্রিয়া দেখাবে। কথা হচ্ছে এখানে ওষুধের যদি শক্তিটা বেশি হয়ে যায়, প্রয়োজনের তুলনায় বেশি হলে যে ফ্রিকোয়েন্সি ওই লেভেলে যদি আমাদের ওষুধের ফ্রিকোয়েন্সিটা না মিলে, যদি বেশি হয়, অবশ্যই তখন দেখা যাবে এগ্রাভেশনটা বেশি দেখা যায়। ফ্রিকোয়েন্সি মিলে গেলে এমন হইতে পারে এগ্রাভেশন না হইতে পারে, লেভেল এতে খুব সামান্য পরিমাণে। ঠিক আছে, আপনারা সবাই ঠিকই বলেছেন, কিন্তু তারপরে আমি মানে আরেকটু ভাবনা চিন্তা করলে আমরা বুঝবো যে বিশেষ কিছু কিছু পেশেন্ট আছে যেখানটায় আমাদের এই যে অ্যাগ্রাভেশন, এই অ্যাগ্রাভেশনটা এতটা জানলেবা হতে পারে, এতটা প্রাণ সংহারক হতে পারে। ভাইটাল, আচ্ছা আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। যেহেতু এখানে ভাইটাল ফোর্স, মাইক্রোফোন গুলো বন্ধ করেন, আর খোলা আছে প্লিজ, মাইক্রোফোনটা অফ করেন। যেহেতু এখানটায় ভাইটাল ফোর্স সক্রিয় অবস্থার মধ্যে আছে এবং খুবই এনার্জেটিক আছে, এনার্জেটিক থাকার কারণে সে যে তীব্রতা ক্রিয়েট করতে পারে, সেই তীব্রতা মাঝে মাঝে কিছু কিছু রোগীর মধ্যে আমরা দেখতে পাবো যে এই খুবই খারাপ বাঁচবো কিনা সন্দেহ। এটা সব রোগী বলবে না, এটা বিশেষ বিশেষ কিছু রোগী আপনাকে জানাইবে। কিছু বিশেষ বিশেষ রোগী আপনার কাছে দিয়া বলবে, ডাক্তার আপনার যে আলসাইটিস ছিল, ওষুধটা খাওয়ার পরে আল্লাহ এমন শুরু হয়েছে, মানে 1 ঘন্টা বাদে বাদে আমি বাথরুমে ছুটতেছি আর একদম পায়খানার প্যান ভইরা যাচ্ছে রক্তে। এখন এই রোগী আপনি কাউন্ট কইরা দেখলেন যে আজকের রাতের মধ্যে যে অ্যাগ্রাভেশন হইতেছে, এটা যদি না থামায়, সকালে হচ্ছে কি অ্যানিমিয়া হইয়া শেষ হয়ে যায় রোগী, একদম শেষ। তখন আপনার এই সমস্ত কর্মকাণ্ডকে তৎক্ষণাৎ স্টপ করা লাগবে। এটা কোন অবস্থার মধ্যে হয়? আপনি মেডিসিন ঠিক দিচ্ছেন, আপনি রিপিটেশনও ঠিক করেছেন, খুবই মাইনিউট ডোজ দিচ্ছেন, এর থেকে কম ওষুধ আপনি প্রেসক্রিপশন করতেই পারছেন না। যেরকম ধরেন আপনি 4টেই ডানান একটা মিওর 0/1 এর মাত্র সকালে একবার করে খাইতে দিচ্ছেন, এইটুকু খাইয়াই রুগী পায়খানার প্যান ভরিয়ে দিচ্ছে রক্তে। দেখেন, বুঝেন, আসছেন, এই ব্যাপারটা বুঝে আজকে ক্লাসটা শেষ করবো। যেখানটায় আমাদের এই ব্যাপারটাকে মনে করতে গেলে ডক্টর হেরিংস এর লকে মাথার মধ্যে রাখা একটু চিন্তা ভাবনা করলে আপনি পেয়ে যাবেন। কিছু কিছু রোগী আসে আমাদের ক্লিনিকের মধ্যে, তারা কেস টেকিং এর সময় আমাদের কিছু মেন্টাল সিমটমস প্রদান করে, কিছু ফিজিক্যাল জেনারেলের সিমটমস প্রদান করে, আর কিছু হচ্ছে কি চিপ কমপ্লেন্স বয়ান করে। এটুকুই তো কেস টেকিং, ঠিক কিনা? এখন যদি রোগীর মধ্যে রোগীর ফিজিক্যাল কোনো বড় ধরনের প্যাথোলজি আছে, ধরেন আলসারেটিভ কোলাইটিস আছে,
আলসারেটিভ কোলাইটিস থাকার কারণে রোগীর মাঝে মাঝে রক্ত পায়খানা হয়, মাঝে মাঝে হয়। ঠিক আছে, আপনার ওষুধ দেওয়ার পরে সেটাই খুবই হাই হয়ে যেতে পারে। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে রোগীর যে মেন্টাল সিমটমস দিছে, আপনি সেখানটায় দেখতেছেন রোগীর শুধু ফিজিক্যাল সমস্যা নয়, এই যে একটা গভীর একটা প্যাথোলজি তো আছে, একটা ডিপ প্যাথোলজি আছে। আলসারেটিভ কোলাইটিস অনেকটাই ডিপ প্যাথোলজি, পারফোরেশন হওয়ার চান্সেস আছে, ফুটো হয়ে যাওয়ার। তো আলসারেটিভ কোলাইটিসের সাথে দীর্ঘদিনের আলসারেটিভ কোলাইটিস আর তার সাথে পেশেন্টের মেন্টাল কন্ডিশন, মেন্টাল ইলনেস, মেন্টাল সিমটমস নয়, মেন্টাল ইলনেস আছে, মানসিক অসুস্থতাও আছে। ধরেন ওসিডি লাইক তার সমস্যা আছে, ওসিডি লাইক সমস্যা আছে, ঘন ঘন হাত পা ধোই, 1 সেকেন্ডের জন্য হাতকে খালি রাখতে পারে না, মনে হয় পায়ে প্রচুর ময়লা, আর ঘন ঘন খালি হাত পা ধোয়, এরকম একটা মানসিক অসুস্থতা সিমটমের কথা বলছি, মানসিক অসুস্থতা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তার যে সমস্যা সেই সমস্যা হচ্ছে কি দুইটা ব্যাপারের সঙ্গে যুক্ত, একটা তার ফিজিক্যাল, একটা তার মেন্টাল। এখন এইবার ভাবেন, যদি সিমিলিমাম মেডিসিন দিয়ে আপনি রোগীকে হিট করেন বা তার ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করেন, তাহলে ডিফেন্স মেকানিজম সর্বপ্রথম সমস্যা কোথায় গিয়ে কমাবে? আপনি আমারে বলেন, কোথায় গিয়ে সে প্রথমে হিট করবে? কোন সিমটমসটা আগে কমবে? কোন মেল্টনটা আগে কমবে। মেন্টাল সিমটমস আগে। ওকে, গুড। তো মেন্টাল সিমটমস যে বলে ডিফেন্স মেকানিজম কেমন ভাবে কাজ করে, ডক্টর হেরিংস বলতেছে সমস্যা সবসময় কেন্দ্র থেকে বাইরে দিকে, সমস্যা ভাইটাল অর্গান ব্রেন ছেড়ে ফিজিক্যালের মধ্যে, অর্থাৎ অন্ত্রফন্ত্র, ইন্টেস্টাইন, পা হেন তেন এই সমস্ত জায়গায় শিফট হবো, তাই না? অর্থাৎ ভাইটাল অর্গান থেকে কম ভাইটাল বা কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে পরিচালিত হইবে। যখন আপনি পারফেক্ট মিনিমাম ওষুধের প্রেসক্রিপশন করে মেন্টাল ইলনেস তার ওসিটি কমপ্লেক্স কইবা যাবে, আপনি বুঝবেন এটাই ক্লিনিক অ্যাকশন ইজ টু। তার সাথে যখনই প্রবলেম কইবা যাবে যে মেন্টাল প্রবলেম খেল হবে, এটা হচ্ছে যখন ফিজিক্যালি গিয়ে যখন প্রবলেমটা ঠিক হবে, স্থানান্তর হইব, তখন আলসারেটিভ কোলাইটিসে যাব। ব্যাপারটা বুঝছেন? তাহলে এবার আলসারেটিভ কোলাইটিসের আগে ছিল মেডিসিনাল অ্যাকশন, ভাইটাল ফোর্স চাইতেছে এখন পুরো সমস্যা ব্রেনকে পুরো ফ্রেশ করে, মাইন্ডকে একদম ফ্রেশ করে, সিম্পল যা আছে ফিজিক্যালি যখনই এই পারমিট করলো ডিফেন্স মেকানিজম, তখন কিন্তু আলসারেটিভ কোলাইটিস যা ছিল সমস্যা সেটা আরো দ্বিগুণ আকার ধারণ করে। প্র্যাকটিক্যালি ভাবে ট্রিটমেন্ট করতে গেলে এই সমস্যাটাই হয় যে আমি দেখি অনেকের মধ্যে তার মানসিক অবস্থা ভালো হয়ে যায়, তার ফিজিক্যাল প্লেস বেড়ে যায়, ডাক্তাররা ভাবে যায় আল্লাহ ফিজিক্যাল তো অনেক গেল, কিন্তু সে একবার দেখতেছে না যে মাইন্ডের মধ্যে যে সমস্যাটা ছিল ডিপ্রেশনের লেভেলের ভিতরে ঢুকে ছিল, ডিপ্রেশন লাইফ হয়ে গেছে, কিন্তু ফিজিক্যাল সিমটমস বাইরে গেছে, গ্যাস অতিরিক্ত হইতেছে, আর সময় দেওয়া যাচ্ছে না রোগী, ওষুধ পারফেক্ট আছে, সমস্যাটা পেশেন্টের মধ্যে সেখানে মেন্টাল। তাহলে আমরা বললাম যেখানে মেন্টাল সিমটমস আছে, সরি মেন্টাল ইলনেস আছে, এই যে অ্যাগ্রাভেশনটা, এই অ্যাগ্রাভেশনটা অনেক সময় ফিজিক্যাল প্রবলেম বেশি বানায়। এই জায়গায় খুব সতর্ক থাকা লাগবে। যদি দেখা যায় ডেথ সিচুয়েশন আসতেছে, ওই যে আলসাইমার্সের কথা বলেছি যে তার ও সমস্যা ছিল আবার ছিল, তো ওসির সমস্যা কমলো, ওইটা কমলো, এদিকে অ্যাগ্রাভেশন গিয়ে আলসারেটিভ কোলাইটিসের বাধা বাধায়, এখন চেম্বারে কিছু ব্লাড ছাড়তেছে, বডি থেকে শুধু ব্লাড ছাড়তেছে, এখন একটা এমার্জেন্সি সিচুয়েশন, হোয়াট টু ডু? এটাই করবো আমরা, আমাদের তো কিছু করণীয় নাই ভাই। আমরা সিমিলিমাম প্রেসক্রিপশন করেছি এবং সিমিলিমাম হেরিংস ফলো করছে, কিন্তু এখন আমাদের আর কিছু করণীয় নাই। এখন আমাদের করণীয় হয়েছে যদি এত বেশি পরিমাণে ব্লাড ডিস্ট্রয় হইতেছে, বডি থেকে চলে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে অ্যান্টিডোট করা লাগবে, এবং এটা যদি সংহারক ব্যাপার হয় রোগী দ্রুত হসপিটালে ভর্তি হওয়ার জন্য ব্যবস্থা করা লাগবে, সেখানে তো ব্লাড করাতে হবো এরকম কোন সলিউশন, এবং এখানটায় ট্রিটমেন্ট এখানটায় চলবো, যাতে করে হোমিওপ্যাথিক অ্যাকশন এখানে নষ্ট হয়ে যায়, রাইট? তো যখন ফের রোগী স্টেবল হবে, আবার প্রসেস করবো, ফের আবার মেডিসিন দিব, এইরকম একটা স্টেপ নেওয়ার পর দেখা যাবে একটা বার এরকম
অ্যাগ্রাভেশন এত না ঘটায়, মিনিমাম অ্যাগ্রাভেশন ঘটায়, একটু ব্লাড দিয়ে মতো বডি স্টেবল হয়ে গেল। এই জায়গাটা খুবই খারাপ জায়গা, যেখানটায় আপনি দুইটা সমস্যা ক্রিয়েটেড আছে। এটা সোরিক আর্থারাইটিস, সোরিক টাইপের ইরন আছে বডিতে, প্লাস আর্থারাইটিস টাইপের, অর্থাৎ সোরিয়াসিস আছে, আর্থারাইটিস আছে। সোরিয়াক আর্থারাইটিসের মধ্যে আপনি এখনই সোরিয়াম মেডিসিন প্রেসক্রিপশন করবেন আর্থারাইটিসের জন্য। আর্থারাইটিসের সমস্যা দেখবেন আগে কমে গেল, জয়েন্ট সুন্দরভাবে মুভ করতেছে, কিন্তু সোরার সমস্যা বাইরে গেল, চুলকে আর বাঁচতেছে। এটা বুঝছেন? আপনি দেখলেন জয়েন্ট থেকে প্রবলেম স্কিনে শিফট হইলো, স্কিনে তো সমস্যা ছিল, আরো স্কিনটা ডবল হয়ে যাবে। এটা কি রোগী সুস্থ ক্ষমতা পর্যন্ত আপনি ট্রাই করবেন, সত্যি বাইরে যায়, এর অ্যান্টিডোট করে, এর আবার চলে গেল, স্টেবল হলে আবার চালু করবো। বুঝাচ্ছি আজকে ক্লাসে, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট করতে করতে অনেক সময় দেখি রোগী দুইটা তিনটা পাঁচটা সমস্যা নিয়ে এসছে ডিফারেন্স অরিজিনে। তো আপনি এখানটায় দেখবেন কোনটা ডেপ মানে হেরিং ল অনুযায়ী কোন সমস্যাটা লিখে এখানে হেল্প করবো, কোনটাকে ঠিক করবো, আর ঠিক তারপরে স্কিনের সমস্যা। হার্টের আগে হার্ট মেকানিজম ঠিক করার চেষ্টা মিনিমাম পাই। তো হার্টের সমস্যা যখনই স্কিনের সমস্যা তখনই পাই, তখন আমাদের দেখো না এটা খুবই একটা এটা আমাদের দিয়েছি। এরকম আমাদেরকে ধৈর্য রাখতে হবে এবং কন্ডিশনকে কিনলি অবজার্ভ করতে হবে। যে পেশেন্ট কি খুব সমস্যার মধ্যে, যদি পেশেন্ট খুব সমস্যার মধ্যে না থাকে তো এই স্টেজ আবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ 1 মাস পরে দেখা যাবে অনেক ভালো দিকে আছে। কিন্তু এই অ্যাগ্রেশন পিরিয়ডটাকে সামলাতে হবে এবং এই অ্যাগ্রেশন পিরিয়ডটাকে ভালো বোঝার চেষ্টা করতে হবে, যেখানে কমপ্লিট কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। যদি দেখা যায় সব ঠিক আছে, পেশেন্ট সহ্য করতে পারছে, আর যদি পেশেন্ট না সহ্য করতে পারে তাহলে কিন্তু দায়ী কোনো ব্যবস্থা আপনি হ্যাকাতে করলে চলবো না। রোগী পেশেন্ট কিন্তু খেলনা নয় আর ট্রাই করার জিনিস নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 1 নম্বর অবজেকশনটা একদম ভাবে প্রত্যেকের কাছে একদম ক্রিস্টাল আমি আশা করবো। আর আপনার কি প্রশ্ন আছে নম্বর সংক্রান্ত ব্যাপারে প্লিজ সাইডে করতে। হ্যালো হ্যালো স্যার কোনো প্রশ্ন নাই স্যার। ওকে, তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি বিদায় নিই সুন্দর করে। এরপরেও একটা পেড ক্লাস আছে, তাহলে আপনারা ভালো থাকবে, থাকবেন, তাই করে যান। নেক্সট বারে দেখা হবে আমাদের সেকেন্ড এবং থার্ড অবজারভেশন। জি স্যার, কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকবর ভাই আছে, আকবর ভাইয়া জি বুঝতে পারছে অবজারভেশনটা? আচ্ছা, আপনাদের কাছ থেকে আসলে প্রশ্ন আশা করছিলাম, প্রশ্ন আসার কথা ছিল, কিন্তু আসলে না কেন বুঝতে পারতেছি না। সবকিছু আমি বুঝে গেলাম। প্রশ্ন করতেছিলাম কিন্তু সুযোগ আর পাই না। আচ্ছা, পরে আর প্রশ্ন করার মধ্যে স্যার খুব দ্রুত ইয়ে করে ফেললো। আসলে আমি যে এখানে স্যার আলাপ করলো, মানে যেটা আলোচনা করলো, আমি তো প্রথম মনে করছি যে লেভেল অফ হেলথ নিয়ে কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, লেভেল অফ হেলথ এ কিছু কথা বলছে, তারপরে দেখি আবার অবজারভেশন নিয়ে কথা বলছে। তো এখানে অবজারভেশন আমি লেভেল অফ হেলথ এর কথা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে স্যার যেটা বলতেছিল যে লেভেল অফ হেলথ যেটা ক্যাটাগরি সি আর ডি তে, গ্রুপ সি আর ডি তে আমরা পেশেন্টকে আমরা মানে অ্যাভয়েড করার চেষ্টা করব বিভিন্ন ভাবে। সি তো রেসপন্স এরকম করে না গ্রুপ সি তে,
গ্রুপ সিতে পেশেন্ট এত দুর্বল থাকে যে সে ভাইটাল ফোর্স এত দুর্বল থাকে যে সে প্রতিক্রিয়া দেখাইতে পারে না। তো সেক্ষেত্রে কি আমরা কোন মেডিসিন মানে আমরা এমনি তার শারীরিক অবস্থা দেখে এটা বুঝবো, নাকি কোনো একটা দুই একবার মেডিসিন আমরা তাকে প্রয়োগ করে আমরা বুঝবো? সেটা জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু পরে স্যার আমার অন্যদিকে চলে গেছে, আমিও আর এটা খেয়াল করতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারছি। এটা আপনি মেডিসিন দেওয়ার পরে তার রিয়াকশন দেখে অনেকটা বুঝতে পারবেন। এছাড়া গ্রুপ সি পেশেন্ট আপনি যখন তার কেস টেকিং নেবেন, হ্যাঁ, তার ফুল হিস্টরি এবং তার পাস্ট হিস্টরি, আমরা যেমন পাস্ট হিস্টরি নেই না সব পেশেন্টের, পাস্ট হিস্টরি যখন আপনি নেবেন তখন আপনি অলরেডি অনেক কিছু বুঝতে পারবেন যে এই পেশেন্টের মধ্যে কি হয়েছে। হ্যাঁ, পাস্ট হিস্টরি আপনাকে বলে দিবে, অনেক কিছু বলে দিবে পেশেন্টের, যে কোন ভাবে রোগীর যে ডিজিজের জার্নি সেটা আসলে কত দূর, সেটা রোগীর পাস্ট হিস্টরি আপনাকে অনেকটাই বলে দিবে, অনেকটা হেল্প করবে। না, সেক্ষেত্রে আমি বুঝতে পারছি যে গ্রুপি যেটা সেটা আমাদের কমই আছে, কারণ তারা ফিজিক্যালি অনেক সময় নিয়ে আসা চেম্বারে সেটা একটা খুব মুমূর্ষ অবস্থার রোগীগুলোকে আমি ডিটে গ্রুপ ডি দেবে পারবো এটা করি। গ্রুপ কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা অবজার্ভ করবো সেটা মেডিসিন দিয়ে না, আমি এটা স্যারকে জিজ্ঞেস করতে চাইছিলাম। ধারণা পাবেন রোগী টেস্টিং থেকে, তারপরে যখন আপনি মেডিসিনটা দিবেন, হ্যাঁ, এই সহজ রেসপন্স করে না, এই অ্যাগ্রাভেশন আনতেও আপনার বেশ সময় লাগবে, এমনকি 1 বছরও লাগতে পারে তার সামান্য একটা অ্যাগ্রাভেশন আনতে, যেটা হয়তোবা তার খুব একটা হাই ফিভার দিয়ে আসলো। এইটুকুর জন্য আপনাকে 1 বছর পর্যন্ত ওয়েট করতে হতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এর অ্যাগ্রাভেশনটা দেখা দেবে তখন এটা খুব বাজে ভাবে দেখা দিবে, ঠিক আছে? তখন এই অ্যাগ্রাভেশনটাকে আমরা থামাতে গেলে আমাদের হয়তো বা হসপিটালে অ্যাডমিট করা লাগতে পারে। এগুলো আসলে আস্তে আস্তে আসবে। হ্যাঁ, আমাদের যেমন সেকেন্ড প্রেসক্রিপশন, আমি কি করব এখন রুগীকে, তাকে প্লাসিবো দেবো না আমি ওয়েট করব, না রুগীকে ওয়েট করতে পারবো, না হসপিটালে পাঠাবো, এই জিনিসটা প্রশ্ন অনেক ছোট্ট হলে এটার মানে অনেক কিছু বিবেচনা করে আমার নেক্সট ডিসিশনটা হবে। এগুলো আস্তে আস্তে পাবেন। আজকে তো কেবল মানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে ভিতুর কাছের অবজারভেশন, যেটা এর আগে হেরিংস ল, তারপরে কেন্ট অবজারভেশন এবং 22 অবজারভেশন। মানে ওনারা হচ্ছে একটা মেডিসিন প্রয়োগ করার পরে কি কি রেজাল্ট আসতে পারে, কি কি ধরনের রিয়াকশন দিতে পারে বডি, হ্যাঁ, কোন রিয়াকশন আমরা কি করবো, বডি কোন রিয়াকশন দিল আমরা তখন কি করব, এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। তো আস্তে আস্তে আপনারা এগুলো সবই জানবেন। অবশ্যই তো কেবলমাত্র একটা এখানে 20 অবজারভেশন আর আমার গুছানো একটা ছোট্ট মতো কোর্স আসবে, যেখানে আপনাদের একদম হাতে কলমে যারা থাকবেন তাদের একদম বুঝাই দেওয়া হবে, এগুলো বেসিক জিনিস। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনার কথা আমি এটা করলাম, একসেপ্ট করলাম, বাট একটা কথা বলি, এখানে হয়তো আমাদের এখানে তো অনেকেই আছেন, যেমন আছে মানিক ভাই আছেন, তো মানিক ভাই আছেন? চলে গেছে মনে হয়। আচ্ছা, মানিক ভাই সেদিন একটা কথা বলছিল, দেখেন যে আমি একটা মেডিসিনে 1 বছরের উপরে না যে মানে করতেছি, এখন ওয়েট করতেছি সেটা, কিন্তু সে কিন্তু ফিজিক্যালি এত দুর্বল না, বা সে এত ইয়ে না যে আমরা তাকে অ্যাভয়েড করবো, যে সে একটা মেডিসিনের জন্য 1 বছর ধরে করতেছিল, যে তার ভাইটাল ফোর্স বা যাই হোক মেডিসিন সে প্রয়োগ করতেছে, কোনো রেজাল্ট আসছে না, কিন্তু সে ওয়েট করতেছে। মানিক ভাই অথবা অন্য কেউ বলতেছিল, সেটা আমি কথা বলতেছিলাম। হ্যাঁ, এরকমও হয়। কতদিন এখন কি তাকে তো আমি লেভেল সি তে নিতে পারি না, কারণ সে তো তার তো ভাইটাল ফোর্স স্ট্রং আছে। অর্থাৎ আমি প্রশ্নটা এরকম, যদিও আমার প্রশ্নগুলো হয়তো ঠিক হয় কিনা আমি জানি না, আমার এটা জানার ইচ্ছা আর কি, যে এরকম কিছু পেশেন্ট আসে। যেমন আমার একটা পেশেন্ট কয়েকদিন আগে মানে জ্বর আসছে, মানে বাচ্চা, রাত বাজে 12টা, এখন তো মেডিসিন সকাল থেকে খাইছে, কিছু হয় না, রাতে 11টার সময় তো এমন বেশি হয়েছে যে এখন ইয়ে করে, এখন তারা ফোন দিয়ে বলতে কি করব, আমি বাচ্চারা বললাম যে আপনার মেডিকেলে নিয়ে যান, কি করবেন, তাছাড়া আর কিছু করার নেই। কিন্তু ওনারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যে আবার জ্বর থেমে গেছে, মানে মাত্র 15 থেকে 20 মিনিট মানে মানে এরকম অবস্থা ছিল। এই ক্ষেত্রে আমি তো জানি যে বাচ্চা, আমি বলতেছিলাম যে বাচ্চা ঠিক আছে আপনারা অস্থির হবেন না, ঠিক আছে, ওনারা মানতেছে না। পরে ওনারা যখন দেখছে যে না, বাচ্চা আবার পরে ঘুমায় গেছে, জ্বর নাই, চলে গেছে, বাচ্চা ওকে। আরেকটা রোগীর কথা বলি, একটা রোগী 20 বছর ধরে একটা রোগে ভুগতেছে, যেমন হচ্ছে অ্যানাল ফিশার,
তার মলদ্বারে জ্বালা পোড়া, মানে জ্বালা পোড়া করে। এলোপ্যাথি চিকিৎসা করে সে মানে যখন জ্বালা পোড়া করে মেডিসিন খায় বের হয় তখন কমে যায়। তা আমি আসলে 20 বছর আমি তো নতুন চিকিৎসা অতই করি না, তো আমার বন্ধু লোক হয়, তারপর আমি দেখতে পারি, বাট এটা শিওর না। 20 বছর না 25 বছর, 2001 সাল থেকে শুরু, 25 বছর 2025 সাল চলে, প্রায় 25 বছর। তারপর আমি মেডিসিন দিছি, মেডিসিন দেওয়ার পরে সে 1-2 মাস পরে বলতেছে, একদিন রাতে বলতেছে, ভাই আমি এত যন্ত্রণা, আমার আর এলোপ্যাথি কাজ করে না, আমি এলোপ্যাথি খাই ফেলছি আপনাকে না বলে, এত যন্ত্রণাতে আমি কি করবো। রাতে ফোন দিছি 11টার সময়। ওই যে স্যার যেটা বললো যে আসলে এরকম হয়ে যায়, আমি নিজেও তখন আশ্চর্য হইলাম। কিন্তু তার ভাইটাল ফোর্স স্ট্রং, বা সে ফিজিক্যালি স্ট্রং সব দিকেই। আমি বললাম যে একেবারে সহ্য করা যায় না, কয় না, আমি একেবারে চিৎকার চেঁচামেচি করতেছি। আমি বললাম যে ঠিক আছে, আপনি অ্যালোপ্যাথি খাইছেন তো, এখন তো কমার কথা, তাও কমে না, কি করবো। তারপর তাহলে আশেপাশে মেডিকেল থাকলে এখানে মেডিকেলে চলে যান। মেডিকেলে গেছে, যাওয়ার পরেই বলতেছে, মেডিকেলে যাওয়ার পরেই আমাকে যখন ইমার্জেন্সি থেকে যখন ভর্তি করার জন্য প্রসেস করতেছে, এর মধ্যে আমার ব্যথা আর নেই। এরকম রোগী হয় না যে তা না। সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এরকম রোগী যদি পান যে তার ভাইটাল ফোর্স আছে, আমি বুঝতেছি ফিজিক্যালি আছে, কিন্তু সে মেডিসিন রেসপন্স করতেছে না, তখন আমরা কি করব, এটা জিজ্ঞেস করতে চাইছিলাম। এখন ভাইটাল ফোর্স আছে, মেডিসিনের রেসপন্স করতেছে না, এখানে দেখেন এক একটা গ্রুপের ক্ষেত্রে আপনার এক একটা ডিসিশন নিতে হবে, এগুলাই তো ঝামেলা। হ্যাঁ, লেভেল অফ হেলথ বইটা পড়ে যেমন আপনি অনেক কিছু জানবেন, কিন্তু প্রথম সবকিছু অনেক এলোমেলো মনে হবে যে তাহলে এত কিছু কিভাবে বুঝবো, কিভাবে ধরবো। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের এই যে লেভেল অফ হেলথ বইটার পড়ার ক্ষেত্রে, খুব সাবধানে আগাতে হবে। আপনার রেসপন্স করতেছে না বলতে গ্রুপ এর ক্ষেত্রে এটার একটা মানে হতে পারে হচ্ছে মেডিসিনটা আপনি একদম মানে কাছাকাছি যেতে পারেন নাই, মেডিসিনটা একদম ভুল। এই যে মেডিসিন দিলে রেসপন্স করবে না, হ্যাঁ, একটা আপনি মেডিসিন দিছেন, সেই মেডিসিনটা কোনো রেসপন্স করলো না, এই রেসপন্স না করার পিছনে কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো এই ভিজুয়াল কালচার অবজারভেশনের মধ্যেই পাবেন। এটা সম্ভবত 15 পরের দিকে অবজারভেশনের মধ্যে কোন একটা অবজারভেশনের জন্য আছে, সম্ভবত 15 পরে গিয়ে হবে নাকি 10 পরে, খেয়াল নাই এখন আমার। তো যাই হোক, এইগুলার উত্তর পাবেন। এখন মেইন কথা হচ্ছে যদি আসলে ভিজুয়াল কালচার অবজারভেশন গুলো ঠিকঠাক মতো বুঝতে চান, যেমন আজকে একটা অবজারভেশন হইলো, আশা করি সবাই বুঝতে পারছেন যে বিষয়টা কি। তবে হ্যাঁ, এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি কেউ না বুঝেন যে আমি আসলে কিছুই বুঝতে পারি নাই, তাহলে না আমাদের একটু জানাবেন। জানাইলে হয়তো বা স্যার যদি এটা শুনে যে বুঝতে পারেন না, হয়তো বোঝানোর জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করা যায়, বিভিন্ন ভাষার ইউজ করা যায়, আর একটু সহজভাবে প্রেজেন্ট করা যায়, না হলে আর কিছু মেডিকেল টার্ম এনে প্রেজেন্ট করা যায়, যে কোনো একটা ওয়ে কিন্তু আমাদের করতে হবে। আর যদি বুঝতে পারেন মাশাআল্লাহ ঠিক আছে, তাহলে ভালো, এইটা একটু রেসপন্স করবেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে থেকে শুরু হয়ে গেল। আমি কিন্তু প্রথম দিকে বুঝতে পারিনি, বুঝছেন ম্যাডাম, প্রথম দিকে আসলে আমি ছাড়ের কোনটাই আমি লেভেল অফ হেলথ ক্লাস নিচ্ছে নাকি 12 অবজারভেশনের ক্লাস নিচ্ছে, বা কোনটাই আমি মিলাইতে পারতেছিলাম না, দুটাই সে আলাপ করতেছে দুটাই। যদি স্যার একটু স্পেসিফিক ভাবে একটা বলতো যে একটা পেশেন্টের লেভেল অফ হেলথের গ্রুপ এ বা বি বা সি বা লেভেল 7 এর আমরা তখন অবজারভেশন 6 আছে, অবজারভেশন 6 তখন আলোচনা করলে তখন জিনিসটাকেই হয়। কিন্তু স্যার যে আলোচনা করছে, স্যার বললো যে আমরা অবজারভেশন প্রথমটা আলোচনা করলাম, কিন্তু আমি দেখলাম সে অবজারভেশন 5 পর্যন্ত গেছে। মানে যদিও আমি প্রথম দিকে বুঝি নাই, লাস্টের দিকে আমি যেটা দেখলাম যে স্যার কিন্তু আলোচনা করতে করতে 5 পর্যন্ত চলে গেছে। না, ওটা উদাহরণের ক্ষেত্রে হয়তো বা চলে গেছে, কিন্তু অবজারভেশন যে মেইন অবজারভেশন যেটা আমাদের গ্রাফ আকারে আজকে দেখানো হলো, ওটা কিন্তু একটা, ওটা ফার্স্ট অবজারভেশনটা দেখানো হয়েছে, অন্য কোনো অবজারভেশন এখানে দেখানো হয় নাই। তবে আমি এইটুকু আশা করবো আপনাদের কাছ থেকে যে প্রত্যেকটা অবজারভেশন একদম মানে
আজকে যেটা করার হলো আজকে যেন ক্লিয়ার থাকে যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি। এবং আরেকটা বিষয় হচ্ছে না বুঝতে পারলে বলবেন যে আমি বুঝতে পারি নাই, কারণ আমরা তো সকালেও আসি, তাই না? সকালে তো আমাদের সাবজেক্ট গুলো আপু আমি একটু কথা বলি। আমি এতবার ইমাম সাহেব মানুষ আমি ছিলাম না। আমি ওই যে নামাজ পড়াতে গেছিলাম লম্বা সময় দিয়া, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মানে নামাজে আমার বিরতি ছিল। এখন আমি বুঝতে হালকা প্রথম যে ছিলাম একটু বুঝছি, পরবর্তীতে একটু আমি ছিলাম না। ওই যে আমি তো ভাই নামাজ পড়াই, যার কারণে আমি এই দেশে একটু মিস্টেক হয়ে গেছে। পরবর্তীতে আমার একটু তো যদি রেকর্ড থাকে অথবা এরকম কোনো থাকে আমার একটু দিয়েন দয়া করে। রেকর্ড মহিউদ্দিন ভাই আছেন, রেকর্ডের ব্যাপারে আমরা আসলে না রেকর্ড করতে চাই না, বুঝি আপনাদের প্রবলেম বুঝি, কিন্তু এখানে অ্যাটেন্ড থাকলে এটা ভালো হয়। আমরা তো আপনাদের আসলে যতটুকু সম্ভব চেষ্টা করি, বাট রেকর্ডের ঝামেলাটায় আমি মানে যাইতে চাই না কখনোই। এখানে বলি একদম মন খুলে বলি, কিন্তু রেকর্ডের ঝামেলাটা আমার মানে মনে হয় যে যারা থাকবেন তাদের সাথে আলাপ হইলো এবং তারা বুঝতে পারলেন এটা। তারপরেও দেখি মহিউদ্দিন ভাইয়াকে বলা আছে রেকর্ডটা করবে। আর আপনারা একটা কাজ করতে পারেন, এগুলো নিজ দায়িত্বে যার যার ফোন স্ক্রিন রেকর্ডার আছে করে নিতে পারেন। আমাদের তো এটা প্রবলেম না, আমাদের কোনো মানে এখানে বাধ্যবাধকতা নাই কোনো। হ্যাঁ, আপনারা এটা করে নিতে পারেন। তবে হ্যাঁ, যেটা হচ্ছে মেইন কথা সেটা হচ্ছে যারা ছিলেন যারা থাকবেন তারা যদি না বুঝতে পারেন বলবেন যে আমি বুঝতে পারিনি আজকের ক্লাসটা। কারণ এই যে আমাদের এই যে বুধবারের যে ক্লাসটা, হ্যাঁ, এইটার ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আমাদের আরো বিভিন্ন টপিক আসবে, তবে এটা থাকবে বেসমেন্ট। এখানে যদি বুঝতে না পারেন পরবর্তীর কোনো কিছুর সাথেই কোনো কিছু আর মিলাইতে পারবেন না, কানেকশন আর হবে না, খুবই ঝামেলা হবে। তখন না পারবো আমরা এত দূর ফেরত এসে আবার সবকিছু ঠিকঠাক করতে, আর না পারবো তখন কোনো কিছু আগায় নিতে। না বুঝতে পারলে বলবেন যে কিছু বুঝি নাই। না না স্যার তো বলে যে একটা করে টপিক বলার পরে স্যার কিন্তু বলে যে বুঝছেন তো, তাই না? তো এখন ওখানে আমি বলতে গেলে একটু পরে বলি, এর আগে আমি কয়েকবার বলতে গেছি তো পরে বলে আরে হ্যান্ড রাইজ করি, কিন্তু ওই সময় যদি রেসপন্স করে ঠিক আছে আমি তাহলে কোনটা কারণ প্রথম একটা টপিকস বলার পরে আর একটা টপিক্সে গেলে আমি পরে ওই প্রশ্নটা আর হয় না, ওইরকম করা হয় না, হয়তো কিছুটা অ্যান্সার চলে আসে বা মনে থাকে না বা ওইরকম হয় না, পরেরটা নিয়ে বিজি থাকি। প্রত্যেকটা টপিক্সের পর একটা করে প্রশ্ন বা জিজ্ঞেস করলে যে কেউ বুঝছেন কিনা বা এটা বুঝছেন কিনা বা এটাই, তাহলে হয়তো আমরা বলতে পারি। এর আগে 2-1 বলছি, কিন্তু স্যার বিরোধ দেখে আমি আর বলি আপনার কথাটা যেমন ঠিক, আবার আরেকটা বিষয় আছে, বিশ্বাস করেন এই যে টুকটাক যাই কথা বলি, যাই মনে করেন প্রেজেন্ট করে আপনাদের সামনে, অনেক সময় এটা হয় কি মাঝখান থেকে না একটা প্রশ্ন নিতে গেলে আর পাওয়া যায় না, ওই মানে কথার যে ফ্লো। অনেক সময় যেমন কথা যে বলা হয় সব তো আমাদের নোট আকারে থাকে না হাতের সামনে, বুঝেন না, যে শুধু নোট দেখে বললাম। একটা টপিক চলে আসে, তারপরে দেখা যায় এখান থেকে ওইটা একটু আনতে হয়, ওইটা একটু আনতে হয়, তখন যতদূর মনে আসে আর কি। বুঝতে পারছি যে একটা টপিক মাঝখানে বললে একটু হয়, হ্যাম্পার হয়, কিন্তু আমরা তো পরে আবার প্রশ্ন ভুলে যাই, এই তো সমস্যা। আকবর ভাই ভুলে গেলে সমস্যা নাই। আকবর ভাই একটা নাজমুন নাহার ম্যাডাম কথা বলতে চাই, ওনাকে বলতে দেন। আকবর ভাই শুনছেন প্রশ্ন? প্রশ্ন মনে আসার সাথে সাথে আপনি ইনকল মেসেজে লিখে দিবেন। হ্যাঁ, ইনকল মেসেজে লিখে দিতে পারেন, এটা একটা ভালো বুদ্ধি। আর খাতা কলম নিয়ে একটু মানে বসার অথবা চেষ্টা নোট করে করবেন। রাখবেন। হ্যাঁ, অথবা নোট করে রাখবেন। আপনারা খাতা কলম নিয়ে একটু বসার চেষ্টা করবেন, যে আসলে কি ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা বুধবারে ক্লাস কি কন্টিনিউ হবে? হ্যাঁ, বুধবারের ক্লাসটা কন্টিনিউ তো আমরা আসলে করারই চেষ্টা করি। এটা তো স্যার করে, এটা এখানে আমি আসলে আলোচনায় থাকি না, আমি আর এই টাইমে সমস্যা হয় কি অনেক সময় আমি এই যে আজকে দেখি নাই, বাসায় এসে আমি 7:30টায় মনে হয় শুরু করছেন, আমি 7:45 বা 8টা আগে ঢুকছি। বুধবারের ক্লাসটা আমাদের মানে 7:30 থেকে হয়। কন্টিনিউ হলে তখন একটা মেন্টালি থাকে যে ওই সময় হবে ক্লাস, ঠিক আছে, যেভাবে ওই সময়টা বের করার চেষ্টা করি। এখন যেমন সকালেরটা তো একজন আসলেও আরেকজন খাবার দেওয়া যায়, কিন্তু এই টাইমটা আমি কখনো রেডি থাকি না ক্লাসের জন্য, কোনো একটা আলোচনার জন্য থাকতে হয় চেম্বারে, ঝামেলা থাকে। আর ওইভাবে কোনো সকালে ক্লাসে তো আমি রেগুলার হয়ে গেছি, আর রেগুলার হতে পারতেছি না। দেখি সকালে মাঝে মাঝে দেখি চিন্তা ভাবনা আছে আর সকালে আনার, যেটা হয় ওটা অনেকের মনে হয় ভালো হবে, দেখতেছি একটু। হ্যাঁ, আর বুধবারে এই ক্লাসগুলো কিন্তু আমাদের পরবর্তীতে যে বিভিন্ন টপিকস আসবে একটু হায়ার টাইপের, সমস্ত কিছুর বেসমেন্ট কিন্তু এই সমস্ত ক্লাসগুলো।
এর জন্য কিন্তু এগুলাতে মনে করেন একদম ফ্রি ভাবে দেওয়ার আমরা খুব চেষ্টায় রাখি যে বেসমেন্ট সবার শক্ত হোক, তারপরে যারা অ্যাডভান্স লেভেলে থাকতে চাবে থাকবে, না থাকতে চাইলে না থাকবে, সেটা সমস্যা না। এগুলা খুব মানে যত্নের সাথে ক্লাসগুলো করবেন আপনারা। ফ্রি দেখে মহিউদ্দিন ভাই কি যেন বলতেছিল, মহিউদ্দিন ভাইকে একটু বলতে দেন। মহিউদ্দিন ভাই কি যেন বলতেছিল, মহিউদ্দিন ভাই বলেন। মহিউদ্দিন ভাই কি আছেন? না না, আমি তো বলে ফেলছি যা বলার। বলে ফেলছে নাজমুন মহিউদ্দিন নাহার ভাই তো আপু মনে সংক্ষেপে হয়। কথা বলে। হ্যাঁ, নাজমুন নাহার আপু বলে। আপু, আজকে যে ক্লাসটা হয়েছে এটা কি আজকে প্রথম ক্লাস? আমি তো আর জয়েন করতে পারি নাই। হ্যাঁ, এটা মানে বিতুল কাছে 22 অবজারভেশনের এটা ফার্স্ট অবজারভেশন। আমাদের নিয়ত আছে যে এই অবজারভেশন গুলা ফ্রিতে দেওয়ার। হ্যাঁ, আর আপু মোবাইল চয়েছে সন্ধ্যা থেকে আমার মেয়ের পরীক্ষা চলে তো মোবাইল হাতে নিয়ে না, এখন হঠাৎ করে দেখি যে ক্লাস